আপার কথা শুনে মনে হচ্ছিল কোনো আওয়ামী লীগের নেতা কথা বলতেছে আর কি, যে বাংলাদেশে জঙ্গিবাদের নায়ক হচ্ছে আওয়ামী লীগ আর ইন্ডিয়া, এবং এটা সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে বিএনপি। বিএনপির নেতারা ঠিক সিম্পলি বুঝে উঠতে পারতেছে না যে কি বলা উচিত, খুব সমস্যার গভীরতাটা কোন জায়গাতে। দিন শেষে যার সাথে তারা 20 বছর ধরে ঘর সংসার করছে, তাকে যদি এখন আপনি জঙ্গিবাদের সাথে কানেক্ট করেন, তাহলে এটার দায় থেকে তারাও মুক্ত হবেন না। এটা একটা অ্যাবসার্ড জায়গা। বিষয়টা হচ্ছে কি, সিরিয়াসলি এটাকে রাষ্ট্র দেখা দরকার। মানে ব্লেমের জায়গাতে গেলে যেটা হবে না, আপনি এটার ক্লু খুঁজে পাবেন না, বরং দেখা দরকার যে এইটার সাথে কারা জড়িত, এলিমেন্টগুলো কী কী, উপকরণ কারা, কারা কোন জায়গাতে ইনভলভ, এর সাথে কি আপনার দেশি ফোর্স না দেশের বাইরের ফোর্স জড়িত। এই পুরো জায়গাটা পলিটিক্যালি অ্যাড্রেস না করে এটা সিকিউরিটির জায়গা থেকে অ্যাড্রেস করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে, বাংলাদেশে না সব সমাজে প্রান্তিক চিন্তার লোক আছে, আমাদের আলেম ওলামায়ে কেরামদের সাথে আপনার ইনভলভ হওয়া দরকার। আপনার মনে থাকার কথা, হেফাজত কিন্তু আপনার জঙ্গিবাদের বিরুদ্ধে কিন্তু ব্যাপক ক্যাম্পেইন করেছে সারা দেশে। তারা লক্ষ লক্ষ ওলামায়ে কেরামদের সাক্ষ্য সংগ্রহ করেছে, মসজিদ মাদ্রাসার ইমাম, শিক্ষক, মুয়াজ্জিন, তাদেরকে নিয়ে তারা ক্যাম্পেইন করেছে। অতএব বাংলাদেশের মূলধারার ইসলামে কখনো জঙ্গিবাদ ছিল না, থাকতেও পারবে না, কাঠামোগতভাবেই নাই এটা। এই দেশের মানুষ এটা বিশ্বাস করে না, এই ধরনের কাজের ভিতরে তারা ইনভলভ হবে। এইটা শুধুমাত্র তারাই ব্যবহার করবে, এরকম একটা কার্ড যারা সরকারকে অস্থিতিশীল করতে চায়। সরকারকে অস্থিতিশীল করলে জামাতের কী লাভ, 11 দলের কী লাভ, এনসিপির কী লাভ? একটা নতুন সরকার মানে বিকল্প কি আওয়ামী লীগকে আনবে সরকারকে অস্থিতিশীল করে 4 মাস পরে? এটা অদ্ভুত, মানে অরাজনৈতিক বক্তব্য আর কি। এবং এগুলো হচ্ছে আওয়ামী লীগের ন্যারেটিভের মধ্যে পড়ে গেলে যে সমস্যাটা হয় আর কি। বাংলাদেশে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো ডেপুটি প্রাইম মিনিস্টারের কাজ করেন, ওনার ডিপার্টমেন্টের কাজ তো উনি করেন না। সমস্যা হচ্ছে যে এগুলোকে উনি অ্যাড্রেস করছেন না। পার্লামেন্ট চলতেছে, এগুলো নিয়ে আমরা বক্তব্য শুনতে চাই, পার্লামেন্টে এই ব্যাপারে আমরা কোনো বক্তব্য শুনি নাই। তো আমরা দেখতে চাই যে একটা রোড ম্যাপ, যে ওনারা এটাকে কীভাবে ডিল করবেন। আগের ভুলগুলো, আগের এই আপনার এজেন্সি লেড যে ব্যবসা, এগুলো বন্ধ হওয়া দরকার। বন্ধ হয়ে সিরিয়াসলি এটা ফ্যাক্টসের উপরে ভিত্তি করে ডিল করা দরকার। কারা এটার সাথে ইনভলভ, কারা পতাকা তৈরি করছে, কারা সাটাচ্ছে, এর পিছনের ফ্যাক্টরগুলো কি ইনসাইডের বেশি না বাইরের বেশি, অস্ত্র থেকে আসতেছে, অস্ত্র তো বিভিন্ন জায়গা থেকে আসতেছে, বিভিন্ন কারণে আসতেছে। আপনার পার্বত্য চট্টগ্রামে অস্ত্র বিভিন্ন গ্রুপ আনতেছে, তাহলে আপনি কোন গ্রুপ কার কাছে অস্ত্র বিক্রি করতেছে, কাকে ট্রেনিং দিচ্ছে? আপনার মনে থাকার কথা, আপনার কুচি মানে যে যারা পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করতেছে, তাদের ক্যাম্প ট্রেনিং করবার জন্য কিছু জঙ্গিকে হাতারা ভাড়া দিয়েছে। তাহলে কোনটার সাথে কোনটা মিলাবেন? মানে একটার সাথে আরেকটা তো যায় না, কেউ কারো পক্ষের না তো, কিন্তু তারা কমন জায়গাতে অস্ত্রের কাজ করতেছে, টাকার কাজ করতেছে, প্রশিক্ষণের কাজ করতেছে, এবং দুইটাই দেশ বিরোধী, দুইটাই দেশের স্বার্থ বিরোধী। তাহলে কি হচ্ছে সেটা তো বোঝা দরকার। সেই জিনিসটা তো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। কোনো রাজনৈতিক দল তো এটা দায় নিতে পারবে না, তাকে দায় দিতে পারবেন না। তো নীলুফার চৌধুরী মনি বলছিলেন যে সরকারকে ফেলে দেওয়ার জন্য বিরোধী দলের এই যোগসূত্র আছে এই জঙ্গিবাদের সঙ্গে, এবং মৌলবাদের যোগসূত্রের কথা তিনি বলেছেন। রাজনৈতিক মেঠো বক্তব্য, ওইটা তো সীমান্ত এলাকায় মৌলবাদীরা পাশ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীও তো মানে ভুয়া ফটোকার্ড দেখে কয়েকবার বক্তব্য দিয়েছেন না, উনি যেটার জন্য পার্লামেন্টে উনি ক্ষমাও চেয়েছেন ওনার বিভিন্ন বক্তব্যের জন্য, দুঃখ প্রকাশ করেছেন। একটা প্রশ্ন হচ্ছে, এগুলো নিয়ে কি বসে থাকার সুযোগ আছে? রাজনৈতিক মেঠো বক্তব্যকে আপনার এত সিরিয়াসলি নেবার কিছু নাই। বিরোধী দল না কোনো দল বিএনপিকে ফেলতে চাচ্ছে না, বিএনপি নিজেই পড়ে যেতে চাচ্ছে মনে হচ্ছে। তার ব্যর্থতা, তার ইস্যুগুলো সে ডিল করতে পারছে না। প্রাইম মিনিস্টার দেখেন, এই যে একটা হিস্টোরিক সফর হয়েছে, তার প্রেস টিমের ফেইলিউর দেখেন। ছবি তোলা থেকে, আপনি যেহেতু সাংবাদিকতা লাইনে আছেন, আপনি দেখেন ছবি তোলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পেশাদারিত্বের ঘাপলা কিন্তু আমরা দেখেছি এখানে। ব্রিফিং করা থেকে শুরু করে প্রাইম মিনিস্টারের সফরকে জাতীয় গণমাধ্যমে তুলে ধরা, প্রত্যেকটা কাজে ফেইলিউর দেখেছি। এখন আমরা সবাই প্রাইম মিনিস্টারকে ওয়েলকাম জানাচ্ছি, উনি মালয়েশিয়া যাচ্ছেন, চীনে যাচ্ছেন, কিন্তু ওনার সফরটাকে জাতির সামনে তুলে ধরার দায়িত্ব তো ভাই আমার না, এটা তো সরকারের, রাষ্ট্রের। তাদের তো বিশাল বাহিনী আছে, রাষ্ট্র তো হাজার হাজার মানুষ পুষতেছে এই কাজটা করবার জন্য, তারা তো করতে পারতেছে না। তো ওটার জন্য কি জামাত দায়ী? এই যে প্রেস উইং যে মেজারেবলি ফেল করলো, ভুলভাল বাংলা ইংরেজিতে যে প্রেস রিলিজ পাঠায়, ওটার জন্য কি জামাত দায়ী?
মানে দায় দেওয়ার তো আপনার লক্ষ্য যে বের করতে হবে। আননেসেসারি জামাতকে তো আপনি যেখানে জায়গায় টাইনে আনলে তো এটা নিজের ফেইলিয়ার বের হয়ে আসবে সেখানে। তাই আমরা বোধ করতেছি প্রত্যেকটা জায়গায় সরকারকে সেলফ ক্রিটিক্যাল হওয়া দরকার, সেলফ ক্রিটিক্যাল হয়ে দরকার, রাষ্ট্রের মেশিনারি ইউজ করা দরকার। যে যেখানে দায়ী তাকে ধরেন, যে দলের হোক, যে যেখানে সাপোর্ট দিচ্ছে তাকে আপনি ধরেন, অ্যাড্রেস করেন, ফৌজদারি অপরাধের আইনের আওতায় নিয়ে আসেন। মানে ব্লেম গেম করলে রাষ্ট্রের সিকিউরিটি নষ্ট হয়ে যাবে, দেশের স্বার্থ লঙ্ঘন হবে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে জুলাই ইস্যুতে বিরোধী দলগুলোর সঙ্গে বিএনপির দূরত্ব কেন বাড়ছে? মোটা দাগে দূরত্ব নাই আসলে, আমার কাছে মনে হয়নি আর কি। যেটা হয়েছে, ধরেন আমি এটা বারবার বলেছি যে বিএনপি গত 20 বছরের ফ্যাসিবাদের সবচেয়ে বড় ভিকটিম, এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজনীতির জায়গা থেকে বিএনপি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। কিন্তু 24-এর গণ অভ্যুত্থান বিএনপির নেতৃত্বে হয়নি। এই যে একটা হীনমন্যতা বিএনপি নেতাদের মধ্যে কাজ করে, এই হীনমন্যতা অ্যাড্রেস করতে গিয়ে তারা দেখবেন, ওই গতকাল কিনা পরশু দেখলাম এক এমপি বলতেছে আগে রিকশায় চড়তো এখন প্রাডোতে চড়ে। এই পোলাপানকে বলতেছে, এনসিপির নেতাদেরকে বলতেছে। সত্য তো, সত্য তো এটা কার জন্য সত্য না? বিএনপির নেতারা, টোকাইদেরকে আমি চিনি না? বিএনপির হাজার হাজার টোকাইরা এখন প্রাডোতে চড়ে না? গত 2 বছর ধরে এদেরকে আমরা চিনি না? সামনে পিছনে যারা দৌড়ায় এরা প্রাডো দৌড়ায় না? ফ্ল্যাট দখল করতেছে না? হাট ঘাট মাঠ ইজারা দেশের টোটাল টেন্ডার বাণিজ্য তারা করতেছে না? কি করতেছে না? বিএনপির চাঁদাবাজির উপরে যে কয়টা পিএইচডি আসছে, ওই কয়টা পিএইচডি করতে তো পোলাপানের আরো 10 বছর চাঁদাবাজি করতে হবে। 1.5 বছরে তো এই লেভেলের দক্ষতা অর্জন করতে পারার কথা না। তাহলে কে করে নাই? বাংলাদেশের রাজনীতি তো হয় রিক্সা থেকে প্রাডো, এটাই তো হয়েছে। বাংলাদেশের প্রথম বিরোধী দলগুলো তাই করবে। করবে কি করবে না আমরা তো চাই না করুক, কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা তো আলোচনার টপিক না। সেশন কি? বাজেট সেশন। আপনি কি কথা বলছেন? আপনি এমপিদের কথা বক্তব্য শোনেন তো। অলমোস্ট এন্টায়ারলি সরকারি দলের কোনো এমপি বাজেট নিয়ে কোনো সিরিয়াস কনভারসেশন নাই। বিরোধী দলের একই অবস্থা, জীবিত বাবারে শহীদ মুক্তিযোদ্ধা বানায় দেয়, তারপরে ওভেন চায়, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন চায়। আবার আধা সরকারি এক এমপি সামনের কাতারে বসে আবার পর্দা কিনা দেয়, প্রধানমন্ত্রীর কয় ওয়াশিং মেশিন কিনা দিতে। মানে এটা একটা ফাইজলামির জায়গা। বাজেট সেশন, একটা রাষ্ট্র আগামী 1 বছর কি ইনকাম করবে, কি খরচ করবে, আমার জাতি কিভাবে চলবে না চলবে, বাজার ম্যানেজমেন্ট, ব্যাংক কিভাবে চলবে না চলবে, এই বিশাল কনভারসেশনে আপনি কি ধরনের ফালতু আলোচনা করতেছেন? মানে যারা রিক্সায় চড়তো তারা, ভাই এটা পল্টনে এসে কর না, এটা তো সংসদের বক্তব্য না, এটা পল্টনের বক্তব্য, বলেন না। আপনি এই বক্তব্য অন্য জায়গায় দিচ্ছেন কেন? প্রতি মিনিটে যেখানে 2 লাখ 2.5 লাখ টাকা রাষ্ট্রের ট্যাক্স পেয়ারদের টাকা খরচ হয়, সেখানে আপনি এসব ফালতু কথা বলতে গেছেন। ধর্মের পক্ষে বিপক্ষে, কে কয়টা করোনার আয়াত জানে না জানে, আবার স্পিকারকে রুলিং দিতে হয়, এক মন্ত্রী আবার আরেকজনের বক্তব্য এক্সপান্স কেন করছে।